নমস্কার, ট্রাইব টিভি বাংলাতে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি সুপর্ণা। আর 7টার আজকের এই প্রোগ্রামের বিশেষ অনুষ্ঠান ফুল বদলাবেন জন বার্লা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এক জেলা সফরে গিয়েছিলেন, তার সরকারি অনুষ্ঠান ছিল এবং সেই সরকারি অনুষ্ঠানে তিনি জেলা সফরে গিয়েছিলেন, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এবং আজকে আলিপুরদুয়ারে ছিল কালচিনিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে জল্পনা বাড়ছিল যে মমতার এই অনুষ্ঠানেই কি ফুল বদলাবেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন বার্লা, আর দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে হাসি মুখেই। দেখব বিশেষ প্রতিবেদন। সত্যি হলো জল্পনা। কালচিনির সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মঞ্চে উঠে জন বার্লার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শঙ্খে ফু দেবেন, এই মঙ্গল শঙ্খে তিনি ফু দেওয়ার সাথে সাথে এই সুভাষিনী চা বাগান সংলগ্ন মুক্তাঙ্গনে আমাদের বিভিন্ন জনজাতির মায়েরা বোনেরা সকলে মিলে আমরা শঙ্খে ফু দেব। আমরা নেতাজি জন্ম জয়ন্তী উদযাপনে ব্রতী হব। গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন জন বার্লা। তখনই ফুল বদলের জল্পনা শুরু হয়। পরবর্তীতে দিল্লি গিয়ে বিজেপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিজেপি সাংসদ। তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাকে। সম্প্রতি নতুন করে মাথাচাড়া দেয় তার দল বদলের জল্পনা। জন বার্লা নিজেই বলেছেন মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। শোনা যাচ্ছিল এদিন কালচিনি সভায় তৃণমূলের পতাকা হাতে নিতে পারেন তিনি। পতাকা হাতে না দেখা গেলেও জল্পনা সত্যি করে এদিন মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে দেখা গেল জন বার্লাকে। और साथ देवब आज के शुभ घड़ी में हमरे सबको यहाँ साक्षी बनब। अलीपुरद्वार जिलावासी कर यहाँ जितना भी उपस्थित है सब कोई आज कर ऐतिहासिक घड़ी में हमरे सबे साक्षी बनब। বৃহস্পতিবার সকালে ঘড়ির কাঁটায় 11টা নাগাদ কালচিনি সুভাষিনী চা বাগানে পৌঁছান জন বার্লা। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, এরপর সোজা চলে যান মঞ্চে। কথা বলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ দলের অন্যান্যদের সঙ্গে। সেখানে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই হাত জোর করে প্রণাম জানান তিনি। মুখ্যমন্ত্রীও তার সঙ্গে কথা বলেন। কয়েক সেকেন্ড কথাও হয় তাদের। তিনি শঙ্খে ফু দেবেন, এই মঙ্গল শঙ্খে তিনি ফু দেওয়ার সাথে সাথে এই সুভাষিনী চা বাগান সংলগ্ন মুক্তাঙ্গনে আমাদের বিভিন্ন জনজাতির মায়েরা বোনেরা সকলে মিলে আমরা শঙ্খে ফু দেব। আমরা নেতাজি জন্ম জয়ন্তী উদযাপনে ব্রতী হব। এরপর মঞ্চ থেকে জন বার্লার নামও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএম বিমলা, আমার সাথে আছে স্নিগ্ধা শৈব, আলিপুর জেলা সভাধিপতি প্রকাশ চিকবরায়, রাজ্যসভার এমপি সুমন কাঞ্জিলাল, এমএলএ জয়প্রকাশ টপ্প, এমএলএ মনোরঞ্জন দে, সহসভাধিপতি সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, গঙ্গাপ্রসাদ শর্মা, প্রসেনজিৎ কর, শ্রী প্রদীপ মেহরি, ওরা দুজন চেয়ারম্যান। প্রসেনজিৎ কর হচ্ছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, প্রদীপ মৌরি হচ্ছে ফালাকাটা মিউনিসিপ্যালিটি, জন বার্লা প্রাক্তন সাংসদ। আমি সবাইকেই আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। জন বার্লার তৃণমূলের পতাকা হাতে নেওয়া যেন এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমরা দেখলাম আর আজকের এই যে অনুষ্ঠান, আজকে আমাদের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের বিষয় জন বার্লা। আর সেই জন বার্লা কি তাহলে দল বদল করতে চলেছেন? তিনি কি ফুল বদল করবেন, তৃণমূলে যোগ দেবেন? সেই জল্পনাই কিন্তু চলছে রাজনৈতিক মহলে। আজকে তিনি মমতার সভাতে যোগ দিয়েছিলেন এবং সেখানে যোগ দিয়ে হাসি মুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন।
আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করব, কিন্তু তার আগে নজর রাখবো জন বার্লার রাজনৈতিক কেরিয়ারের দিকে। তার রাজনৈতিক কেরিয়ার কবে থেকে শুরু হয়েছিল? তার যখন 14 বছর বয়স ছিল তখন তিনি ঠিক কি করতেন? জন বার্লার যখন 14 বছর বয়স, তিনি কাজ করতেন আলিপুরদুয়ারের চা বাগানে। সেই সময় পাশে দাঁড়ান চা বাগানের চা শ্রমিকদের। শুরু করেন তার রাজনৈতিক কেরিয়ার এবং শুরু করেন তাদের জন্য প্রতিবাদ, তাদের জন্য লড়াই। 2019 সালে লোকসভা নির্বাচন হয় এবং সেই লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হন এই জন বার্লা এবং তার অপোনেন্টে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তির্কি। আর এই দশরথ তির্কিকেই 2 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে এই জন বার্লা, বিজেপির টিকিটেই পরাজিত করে এই জন বার্লা। 8ই জুলাই 2021 মোদির মন্ত্রিসভায় প্রবেশ জন বার্লার। সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হন জন বার্লা এবং 2024 সালের জুনে তাকে স্থলাভিষিক্ত করা হয়। এই যে জন বার্লার রাজনৈতিক কেরিয়ার, এই রাজনৈতিক কেরিয়ারের পরে আজকের দিনে দাঁড়িয়ে কেন মনে হচ্ছে জন বার্লা যে ফুল বদল করতে পারেন, বা তিনি যে জল্পনা উস্কে দিয়ে বেশ কিছু মন্তব্য করছেন, কোথাও তিনি দুঃখ প্রকাশ করছেন, কোথাও তিনি সম্মান চেয়ে বসছেন, কেন বলছেন এইসব কথা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করব। আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে গৌরাঙ্গ চৌহান, বিজেপির পক্ষ থেকে রয়েছেন অমলেন্দু দত্ত এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন রূপন সরকার। সকলকে অনেক অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। শুরুতেই আমি যাব অমলেন্দু বাবুর কাছে। এই যে জন বার্লা আজকে মমতার সভাতে উপস্থিত ছিল এবং তাদের মধ্যে সৌজন্য বিনিময় হয় এবং তিনি কোথাও গিয়ে একটা উস্কে দিয়েছেন যে তিনি দল বদল করতে পারে। যদি দল বদল করে সেক্ষেত্রে পদ্ম শিবির ঠিক কতটা শক্তি হারাবে বলে মনে করছেন? আদৌ কি হারাবে নাকি হারাবে না, কি মনে করছেন? সবাইকে শুভ সন্ধ্যা। ট্রাইব টিভির সমস্ত দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এখন, এবং আমাদের আজকে বিশেষ দিন। আজকে আমাদের 23শে জানুয়ারি। আজকে ভারতবর্ষের তথা পৃথিবীর মানচিত্রে সব থেকে যে সাহসী নেতা এবং সুযোগ্য নেতা ছিলেন, আমাদের বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম দিবসে ভারত সরকার নেতাজিকে নিয়ে অনেক কিছু করছে। এবং আপনারা জানেন ইন্ডিয়া গেটে দিল্লিতে নেতাজির মূর্তিও বসানো হয়েছে। তো এই জন্য আজকে সবাইকে নেতাজির জন্ম জয়ন্তীর জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সব থেকে বড় কথা যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা ভিত্তিক দল। ভারতীয় জনতা পার্টি যখন 4% ভোট ছিল 1980 সালে দল গঠনের পরে, যখন 81, 82, 85, 86 পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের জন্মও হয়নি, তখন থেকে প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির একজন হোক দুজন হোক কার্যকর্তা থাকতেন এবং ছিলেন, এবং আজও আছে। সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া যারা পছন্দ করে না, রামরাজ্যে বিশ্বাস রাখে না, তারা বাদে সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টির সমর্থক বলুন, কার্যকর্তা বলুন, আজও বিদ্যমান। এবং যখন আমাদের 4% ভোট ছিল তখনও একজন হলেও কার্যকর্তা বা একটা হলেও ভোট প্রতিটা বুথে ভারতীয় বিজেপির প্রতীকে বা পদ্মফুলের চিহ্নে পড়তো। তো ভারতীয় জনতা পার্টি এইরকম দল ছিল প্রতিষ্ঠার সময় থেকে, এবং আজকে বিশ্বের সব থেকে সর্ববৃহৎ রাজনৈতিক দল গোটা পৃথিবীতে। ভারতবর্ষে তো আছেই, ছাড়ুন, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল, সব থেকে বেশি সংখ্যায় রাজ্য সরকার চালাচ্ছে, এবং কেন্দ্রে মোদিজির নেতৃত্বে তৃতীয় টার্মে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। ভারতীয় জনতা পার্টি কেবল ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর মানচিত্রে রাজনৈতিক দল হিসাবে সদস্য সংখ্যার বিচারে সব থেকে সর্ববৃহৎ রাজনৈতিক দল। তো সেই রকম দল থেকে কে একজন অন্য কোনো দলে চলে গেলেন বা এলেন, তা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো যায় আসে না।
এর আগে অনেকেই ভারতীয় জনতা পার্টি থেকে বেশ বেশ এদিক সেদিক বেশ গেছেন। বেশ 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 এদিক সেদিক আপনার গেছেন, কথাতেই তাতে আসবো ভারতীয় জনতা আসবো পার্টি আসবো অমলেন্দু বাবু চায়। আপনার কথাতেই আসবো, তার আগে একটা বক্তব্য শোনাবো জন বার্লার কি বলেছেন তিনি। देखिए सम्मान मिलता तो आज ये नौबत नहीं आता। 2.5 लाख वोट, आज सारा वोट एक समय में 2.5 लाख वोट से हम लोग जीते थे, वो आके 75,000 में सारा पूरा पश्चिम बंगाल में ऐसा भी लोकसभा में ऐसा 7 एमएलए कभी जीता भी नहीं था। 7 एमएलए ने हमारा नेतृत्व में हमने जिताया। आज देखिए वहीं पर बाई इलेक्शन है, जब मैंने काम नहीं किया तो वहाँ हार गया। इससे पता चलता है ना जनता किसके साथ है। শুনলেন নিশ্চয়ই জন বার্লা ঠিক কি বললেন, যে তিনি যখন জিতেছিলেন 2.5 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন, এখন সেই সংখ্যাটা কমে কমে 75,000-এ এসেছে। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে উপনির্বাচনে তিনি কাজ করেননি বলে সেই কারণের জন্যই বিজেপি হেরেছে। তাও বলবেন যে জন বার্লা যে কেউ একজন বেরিয়ে গেলে আপনাদের সত্যিই কোনো রকম প্রভাব পড়ে না? ভারতীয় জনতা পার্টি 2014-তে টিকিট দেওয়ার পরে এমপি হওয়ার আগে উনি কি ভারতীয় রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো পরিচিত মুখ ছিলেন? এর উত্তর যদি আমি কোশ্চেনের উত্তর যদি আমি আপনার কাছ থেকে চাই, আপনি উত্তর দিয়ে দেবেন যে না, কোনো ছিলেন না পরিচিত মুখ। জন বাল্লাকে পরিচিতি কে দিয়েছে? ভারতীয় জনতা পার্টি দিয়েছে। জন বাল্লাকে এমপি কে করিয়েছে? ভারতীয় জনতা পার্টি করিয়েছে। তো এই যে জন বাল্লার যে বক্তব্য আপনি রাখলেন, সেই বক্তব্যের রেস ধরেই বলছি, উনি আমিতে বিশ্বাসী। যারা আমিতে বিশ্বাসী তারা ভারতীয় জনতা পার্টিতে স্বচ্ছন্দ বোধ করে না। কেন? আমরা ভিত্তিক দল। জন বাল্লার কোনো ক্ষমতা ছিল না 2.5 লাখ ভোটে জেতা। প্রত্যেকটা বুথের কার্যকর্তারা বিজেপির বা পদফুলের জন্য কাজ করেছিল, তার জন্য জন বাল্লা 2.5 লাখ ভোটে জিতেছিল। জন বাল্লার কোনো ক্ষমতা ছিল না 2.5 লাখে জেতা। আর জন বাল্লার এই যে বাই ইলেকশনে কাজ করেনি, এই কথাটা ভুল বক্তব্য। জন বাল্লা কাজ করেছে। জন বাল্লা ভারতীয় জনতা পার্টির ভোট কি করে কমে তার জন্য তার বাড়ির লোক, তার ভাইকে অন্য পরিবারের লোককে দিয়ে কাজ করিয়েছেন বকলমে। তো এই কথা কোনো মানে নেই। জন তাতে অমলেন্দু বাবু, জন বার্লা এটাও বলেছেন যে 2014-এর পর নর্থ বেঙ্গলে বিজেপিকে তারা এনেছেন, তিনি এনেছেন। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে একটাই কথাই বললাম যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেকটা বুথে নিজের অস্তিত্বের প্রমাণ প্রথম দিন থেকে রেখেছে। যখন তৃণমূলের জন্মও হয়নি, তৃণমূলের বুথে বসার লোক ছিল না। ভারতীয় জনতা পার্টির সাথে এনডিএ জোটে যখন ছিল, বিজেপির লোকেরা গিয়ে তৃণমূলের হয়ে ভোট করাতো যেখানে তৃণমূলের প্রার্থী ছিল। তারপরে রাজনৈতিক কারণে প্রেক্ষাপট পরিবর্তন হয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কারণে হয়তো ক্ষমতায় আছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব যেদিন 4% ভোট ছিল, আজকে ভারতীয় জনতা পার্টি 40% ভোট শেয়ার করে পশ্চিমবঙ্গে। কিন্তু যেদিন 4% ভোট ছিল, 4% ভোট থাকাকালীনও পশ্চিমবঙ্গের অধিকাংশ বুথ সংখ্যালঘু অধ্যুষিত ছাড়া, যেখানকার লোকেরা জয় শ্রীরামে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেই রকম বুথ ছাড়া প্রত্যেকটা বুথে একজন হলেও কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির ছিল। আর অনেক নেতা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বুথ স্তরীয় নেতা তাদের মধ্যেও অনেকে আছে যাদেরকে ভারতীয় জনতা পার্টি জন বাল্লার মতন সাংসদ তৈরি করেছে। সেই রকম অনেক উদাহরণ ভারতীয় জনতা পার্টিতে আছে। ভারতীয় জনতা পার্টি এবার বেশ অমলেন্দু বাবু আপনার কাছে আসবো। এবার গৌরাঙ্গ বাবুর কাছে যাব। গৌরাঙ্গ বাবু, এই যে জন বার্লার দল বদল করতে চলেছেন, সেটা এখন শুধুমাত্র সময়েরই অপেক্ষা। যদি তৃণমূলে যোগদান করে, সেক্ষেত্রে কি তৃণমূলের কোথাও শক্তি বাড়বে? কি বলবেন? দেখুন, জন বার্লার তো আর কোনো উপায় নেই, কারণ জন বার্লা পলিটিক্যাল গাইডলাইন মেনে যে সমস্ত এজেন্ডাগুলোকে রেখে 2019-এর নির্বাচনে তিনি জিতেছিলেন 2 লক্ষের উপরে ভোটে,
সেই 5টা বছরে 19 থেকে 24 5টা বছরের একটা প্রতিশ্রুতিও তিনি পূরণ করতে পারেননি। তিনি যখন নরেন্দ্র মোদীর কাছে সেই বিষয়গুলো নিয়ে যখন বলছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দাবি রাখছেন যে এই জিনিসগুলোকে করে দেওয়া দরকার। চা বলয়ের মানুষদের চা বলয়ের আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে উত্তরবঙ্গ এলাকার উন্নয়নের মাধ্যমে উন্নয়ন করবেন প্রতিশ্রুতির মাধ্যমে তিনি বারবার করে নরেন্দ্র মোদীর কাছে নিয়ে করবেন, এটা করবেন, ওটা করবেন, বিভিন্ন যখন প্রতিশ্রুতি 5 বছরে পূরণ হয়নি তখন তিনি যখন চলেছেন কথা বলেছেন তখন তাকে সাসপেক্টেড করে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির নেতৃত্ব 2 থেকে 3 বিভক্ত হয়ে এখানকার উত্তরবঙ্গের দায়িত্বে শুভেন্দু অধিকারী ছিলেন। শুভেন্দু অধিকারী নিজস্ব লোক মনোজ টিক্কাকে সেখানে দিয়ে দিয়েছেন টিকিট, যার ফলস্বরূপ মনোজ টিক্কা এবং যিনি কাজ করতে চাচ্ছিলেন ওই এলাকার মানুষদের উন্নয়নের জন্য তাকে জন বার্লাকে সরিয়ে দিয়ে, এবং জন বার্লা ওনাদের পলিটিক্যাল গাইডলাইন মেনে অনেকবার কিন্তু উত্তরবঙ্গ ভাগেরও কথাও বারবার সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে ওনার স্টেটমেন্টের জন্য আমরা কিন্তু পথে নেমেছিলাম। এটা ওনাদের গাইডলাইন অনুযায়ী করতে চাইছে, মানুষের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া যাচ্ছে। এগুলো সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে জন বার্লাকে টিকিট দেওয়া হয়নি 2024 সালে নির্বাচনে যখন টিকিট পেলেন না তখন প্রথম থেকে বিরোধিতা করবার চেষ্টা করেও কোনো লাভ যখন হলো না, সম্মান পাচ্ছেন না জেলার ক্ষেত্রে, জেলা বিজেপিতে, রাজ্য বিজেপিতে এতে যখন সম্মান পাচ্ছেন না, কেন্দ্র তো ওনাদের দল তো একটা কয়েকদিনের জন্য আসে, ইউজ করে, তারপরে ডাস্টবিনে ফেলে দেয়। যেরকম আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় মিনিস্টার নরেন্দ্র মোদী যাকে হাত ধরে উঠে এসেছেন তাকেই আবার ডাস্টবিনে ফেলে দিয়ে তাকে এখন ক্ষমতায় বসে রয়েছেন। আপনারা সেই নামগুলো জানেন কারা রয়েছেন, কি বৃত্তান্ত। এখন বদ্ধ ঘরে বসে তাকে রাম মন্দির আন্দোলনের জন্য যিনি নিজে কেস খেলেন, আন্দোলন করলেন, তাকেও পর্যন্ত তাকে ডাকা হলো না এবং আস্তে করে সাইডলাইন করে দেওয়া হলো। তো এই জিনিসগুলোকে সাধারণ মানুষ তো সবই বুঝতে পারে। বিজেপি গোষ্ঠী কোন্দলে ভর্তি হয়ে রয়েছে। রাজ্য বিজেপি, কে সুকান্ত মজুমদারের লবি, কে শুভেন্দু অধিকারী লবি, কে কার লবি, এগুলো করতে দিন চলে যাচ্ছে। করতে গিয়ে মানুষের উন্নয়নে যে প্রতিশ্রুতি নিয়ে তারা ভোটে যেতে একটা কাজও 5 বছর ধরে করতে পারে না, আবার কাজ করতে পারছে না। তো জন বার্লা বুঝেছেন হয়তো সাধারণ মানুষের যে কাজ করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, তাই জন্য সরকারি অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন। ওনার শুভ বুদ্ধির হয়তো উদয় হয়েছে। তিনি যদি চা বলায় মানুষদের জন্য যদি কাজ করতে চান, কাজ করার স্কোপ একমাত্র তৃণমূল কংগ্রেসে রয়েছে সাধারণ মানুষের জন্য। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট জেতার পরিকল্পনা এবং বিভাজনের রাজনীতি করে বেশি দিন টিকে থাকা যায় না। এটা জন বার্লা বুঝতে পেরেছেন। তাই জন্য শুভবুদ্ধি আজকে সরকারি প্রোগ্রামে গেছেন, কত সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি স্বাগত হয়েছেন। আগামী দিনে তিনি যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসে কাজ করবার জায়গা আছে, ভালো কাজ করতে পারবেন, যেভাবে করে গোটা রাজ্যের সবাই কাজ করে যাচ্ছে, তিনি স্বাগত। বেশ, এবার যাব, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রূপন সরকার। রূপন বাবু, আপনার কাছে জানতে যাব, এই যে একটু আগে অমলেন্দু বাবু বললেন যে জন বার্লা যদি দলবদল করে সেক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে না, সত্যি কি তাই? আপনিও কি তাই মনে করছেন? কারণ জন বার্লার রাজনৈতিক কেরিয়ারে শুরু হয়েছিল মানুষের উন্নয়নকে সামনে রেখে, চা বাগানের চা শ্রমিকদের উন্নয়নকে সামনে রেখে। হ্যাঁ, শোনা যাচ্ছে? বলুন। জন বার্লার যে রাজনৈতিক কেরিয়ার বা জীবন উত্থানের যে গ্রাফটা দেখালেন, সেখানে তার জনপ্রিয়তা প্রথম তৈরি হয় জয়েন্ট ফোরাম আন্দোলনের মধ্য দিয়ে। দ্বিতীয় ধাপে তিনি বিমল গুরুংয়ের সাথে যুক্ত হয়ে যে আন্দোলনে সামিল হয়েছেন, সেখান থেকে আরেকটু জনপ্রিয়তা তিনি লাভ করেন। এই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বিজেপি জন বার্লাকে সাংসদ করেছিলেন, এবং সাংসদ করে, এটা ঠিকই বলেছেন অমলেন্দু বাবু, প্রথমবারের সাংসদ করে
কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা বিরাট সম্মান। সেই সম্মান রাখা উচিত ছিল। রাজনীতিতে ধৈর্য একটা বড় ব্যাপার, সাহস এবং ধৈর্য। এই ধৈর্যটা বোধহয় তিনি রাখতে পারলেন না, যে কোনো কারণেই হোক তাকে টিকিট দেওয়া হয়নি। তাকে বিজেপিতে থাকলেই আমার মনে হয় তার পক্ষে সুবিধে হতো, কারণ তারা জনগণের কথা বললেও জনগণের থেকেও নিজের প্রথম জীবনে হয়তো কাজ করেছেন, কিন্তু আপাত দৃষ্টিতে এখন যা দেখছি সেটা রাজনৈতিক সুবিধাবাদ ছাড়া আর কিছু বলা যায় না। বিজেপি দলটাকে আমি যতটুকু বুঝি, বিজেপি দলটা ক্যাডার বেস রাজনীতি করে। তাদের বুথ স্তরে অর্গানাইজেশন থাকে, সেই বুথ স্তরের অর্গানাইজেশনের ভিত্তিতেই তারা ভোটে লড়ে। এখানে ব্যক্তি খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না। এবার তৃণমূলে আসলে তৃণমূলের কী লাভ? তৃণমূলে আসলে জন বার্লা নিজেই বলেছেন যে আমি গেলে তো হবে না, আমার সমর্থকরা কতখানি আমার সাথে যাবে সেই জন্যই আমি অপেক্ষা করছি। তার মানে তার মধ্যেও একটা দ্বন্দ্ব আছে। যদিও বিরাট প্ল্যাটফর্মে তাকে স্বাগত জানানো হয়েছে, তিনি কিন্তু এখনো দ্বন্দ্বে আছেন, অর্থাৎ সমস্ত সমর্থক যে তার সাথে চলে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। কাজেই তৃণমূলের পক্ষে খুব একটা জন বার্লা আসলে খুব একটা মানে ভোটিং পার্সেন্টেজে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। তবে যেটা হবে, জন বার্লার যে রাজনৈতিক কেরিয়ারটা তৈরি হয়েছিল সেই কেরিয়ারটা কিন্তু এখানেই মানে সীমাবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ তৃণমূলে জয়েন করার সাথে সাথেই তার রাজনৈতিক কেরিয়ারের যে গ্রাফ একটা উত্থান একটা দেখা গিয়েছিল, সেই উত্থানটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। আর তৃণমূলে জয়েন করলে তৃণমূল থেকে তিনি চা শ্রমিকের শ্রমিক পরিবারদের জন্য কি করতে পারবেন? আজকে চা শ্রমিক, আমি ডুয়ার্সের ছেলে, ডুয়ার্সের চা বাগানের ছেলে, আমি হ্যামিল্টনগঞ্জে বড় হয়েছি। চা বাগান আজকে দিন দিন মৃতপ্রায় হতে চলছে। অর্থাৎ চা বাগানের উত্থান যেরকম একটা রহস্য ছিল, চা বাগানের ধ্বংসটাও সেরকম একটা রহস্যময়। অর্থাৎ আমি মনে করি রহস্য থেকে ইতিহাসের পথে যাচ্ছে চা বাগান। সেই চা বাগানের কথা, চা বাগানকে চা শ্রমিক আন্দোলন কে কেন্দ্র করে অনেক রাজনৈতিক নেতৃত্ব উঠে এসেছে, কিন্তু চা বাগানের কিন্তু কোনো উন্নতি হয়নি। কাজে যে একেবারে চা দেখুন, বাগানের কথা একেবারে একটু থামাবো আপনাকে। আপনি যেমনটা বললেন যে চা বাগানের উত্থান এবং চা বাগানের ধ্বংস একই কথাই কিন্তু আজকে শোনা গিয়েছে জন বার্লার মুখে। তিনি বলছেন যে চা শ্রমিকদের জন্য কেউ কিছু করছে না, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তিনি কিন্তু চা শ্রমিকদের কথা ভেবেই তিনি কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক আজকে যে সভা ছিল, সরকারি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন। তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো। बहुत सारा समस्या टेबल टॉक करने से, डायलॉग करने से ही कुछ समस्या का समाधान हो सकता है। हम चाहता है कि हमारा उन्नति नहीं, आम जनता का उन्नति चाहिए, आम जनता का उन्नति चाहिए। मैंने इससे पहले भी हमने केंद्र सरकार से हम अपना मिनिस्ट्री के द्वारा सेंट्रल टू सेंट्रल है ना, रेलवे का जमीन में 200 बेड का हॉस्पिटल बनाने हुआ, उस हॉस्पिटल को अपने ही पार्टी के लोग रोक दिया। तो इससे हम कैसे उनके ऊपर विश्वास करें, बताइए। এই যে বলছেন যে তিনি অনেক কাজ আটকে দিয়েছে, তিনি এতদিন বিজেপিতে ছিলেন, বিজেপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, তার যে মূল বক্তব্য সেটাই। না, দেখুন, চা বাগানকে বুঝতে হলে চা বাগান নিয়ে আলাদাভাবে কথা বলতে হবে। এইভাবে চা বাগানের যে উত্থান এবং চা বাগানের যে ধ্বংসের কারণ, সেগুলো একটা অন্য অর্থনৈতিক বা আর্থসামাজিক ব্যাপার, সেটা এইভাবে এইখানে আলোচনা করে সেটা বোঝা যাবে না। তবে এখন এই পর্যায়ে এসে জন বার্লা যে বলছেন আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করেছেন তিনি এক সময় যখন তার যৌবন ছিল। এখন কিন্তু আর সেই জায়গায় নেই, তিনি রাজনৈতিক সুবিধাবাদের দিকে গেলেন। কারণ যদি চা শ্রমিকদের কথাই ভাবতেন তাহলে তিনি জয়েন্ট ফোরামের আন্দোলনেই থেকে যেতেন। জয়েন্ট ফোরামের আন্দোলন থেকেই তো তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। জয়েন্ট ফোরাম আন্দোলনের মাধ্যমেই চা শ্রমিকরা যা কিছু পাওয়ার ছিল, যত কিছু অল্প কিছু হলো তাদের দাবি দাওয়া আদায় হয়েছিল। কিন্তু
এটা আমি বলবো যে বিজেপি দলটি জন বার্লাকে একটা সর্বভারতীয় পরিচিতি দিয়েছিল, সেটা তারা রক্ষা করার দরকার ছিল, প্রয়োজন ছিল, উচিত ছিল, সম্মান জানানো উচিত ছিল। কিন্তু ওই যে একবার উত্থান হয়ে গেলে, সেই চেয়ার চলে গেলে, চেয়ার ছাড়ার খুব একটা স্বস্তি বোধ হয় না আমাদের আজকালকার নেতৃত্বের। তো সেই সেই ধৈর্যটা তিনি হারালেন। এবং এই ধৈর্য আমি আজকে আপনি বলে দিচ্ছি, তৃণমূলে গেলেন, তৃণমূল যদি চা শ্রমিকদের কথা ভাবতেন বা বর্তমান সরকার যদি চা শ্রমিকদের কথা ভাবতেন, তাহলে জন বার্লার প্রয়োজন হতো না, তারা নানানভাবে ভাবতে পারতেন। ঠিক আছে, জন বার্লার তৃণমূলে যাওয়া মানে জন বার্লা নামক একটা যে প্রসপেক্টিভ রাজনৈতিক শক্তি, তাকে ডিফিউজ করে দেওয়া, জন বার্লাকে নিয়ে সেই জন বার্লার যে রাজনৈতিক উত্থান, সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া। আর জন বার্লা সেই ট্র্যাপে পড়ে গেলেন, এটাই দুঃখের বিষয়। বেশ, অমলেন্দু বাবুর কাছে যাব। অমলেন্দু বাবু, দেখুন এই যে ভাঙন, এই ভাঙন কিন্তু নতুন নয়। আপনাদের দলে বারবার এই ভাঙনের বিষয়টা কেন আসছে? কারণ 2021-এর পর বেশ কয়েকজন এমএলএ, তারপর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, এখন জন বার্লা, এই যে বারংবার ভাঙনের বিষয়টা আসছে, এটা কেন হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটা আপনারা যাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমাদের পূর্বতন সাংসদ জন বার্লা এখনো তৃণমূলের পতাকা উনি হাতে ধরেননি। মুখ্যমন্ত্রীর সরকারি সভায় তিনি উপস্থিত থেকেছেন, এবং কোন সরকারি সভায়? যে সরকারি সভা থেকে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তার বাংলা আবাস যোজনায় যারা কাটমানি নেবে তাদের নামে এফআইআর করতে। তাদের দলের বা প্রশাসনের অনেক কর্তারা যে সরকারি প্রকল্পের টাকা থেকে কাটমানি নিচ্ছেন, সেটা তিনি সেই প্রশাসনিক সভায় নিজেই বলেছেন। তো এইরকম একজন মুখ্যমন্ত্রী, বিভ্রান্তকর মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভারতবর্ষের রাজনীতিতে যদি কোনো বিভ্রান্তকর মুখ্যমন্ত্রী থেকে থাকে, যিনি মানুষকে সবসময় বিভ্রান্তকর কথাবার্তা বলেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি, এখনকার যিনি মুখ্যমন্ত্রী। তো যে প্রশাসনিক সভা থেকে তিনি বলছেন যে যদি কোনো আমাদের অফিসাররা, এসডিও, বিডিও বা যদি কোনো তৃণমূল পার্টির লোক তোলাবাজি করে, চাঁদা নেয়, তাহলে তাদের নামে আমার এফআইআর করব। সেই সভায় গিয়ে জন বার্লার উপস্থিতি মানে বোঝা যাচ্ছে তিনি এখন অতিষ্ঠ হয়ে উঠেছেন নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, যেটা বিজেপি পার্টি থেকে করা সম্ভব নয়। কেননা বিজেপি পার্টি ভারত মাতার দেশ সেবার জন্য প্রান্তিক মানুষের, যেটা তিনি চা বাগানের শ্রমিকের কথা বলছেন, সেই শ্রমিকদের মধ্য থেকে উঠে আসা লোক হিসাবে ভেবে ভারতীয় জনতা পার্টি তাকে পার্লামেন্ট অব্দি পৌঁছেছিল, যে একজন চা বাগানের সন্তানকে পার্লামেন্টে পৌঁছানো হবে। আজকে জন বার্লা না থাকার পরেও আলিপুরদুয়ার থেকে আমাদের মনোজ টিগ্গা জিতেছেন, এবং সাংসদ হয়ে তিনিও চা বাগানের শ্রমিক পরিবারের ছেলে ছিলেন, চা বাগান থেকে উঠে এসছেন। তিনি আজকে ওই একই সিট থেকে সাংসদ হয়েছেন। তো ওই একই সিট থেকে বিজেপি অলরেডি পার্লামেন্ট জিতেছে। এবারে বাই ইলেকশনের কথা উনি বলছেন। বাই ইলেকশন সবসময় আপনারা জানেন, একজন সরকারের যে অফিসাররা বা সরকারের যারা লোকরা ভোট করে, সরকারের বিরুদ্ধে যেতে চায় না, যে সাধারণ মানুষ ঠিকঠাক সেটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সরকারের ফেভারে বা রুলিং গভর্নমেন্টের ফেভারে ম্যান্ডেট যায়। তো বাই ইলেকশনের কথা উনি এখন বলছেন কিছু বলতে না পেরে। উনি নিজে কাটমানি নিতে পারছেন না, উনি নিজে ইনকামে ভাটা পড়েছে, উনি নিজে এইসব ভেবে বা নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তোলাবাসদের মঞ্চে গিয়ে দাঁড়িয়েছেন। যে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে তার অফিসারদের বা তার দলের লোকেদের বিরুদ্ধে এফআইআর করার নিদান দিতে হয়, সেই সভা ভারতীয় জনতা পার্টি থেকে তাতে খুশি হবো না। আমাদের জন্য ভারতীয় জনতা পার্টি করি, আমরা নিজেরা কর্ম করার পরে ভারতীয় জনতা পার্টি বা ভারত মাতার সেবা করার জন্য জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টিতে সিদ্ধিবাদীর কথা ভাবে বা আমি নেতা এই ভেবে যারা দল করবেন তারা স্বচ্ছন্দ বোধ করবেন না, এটাই স্বাভাবিক। যার জন্য জন বার্লা অস্বস্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে থাকতে। কারণ ভারতীয় জনতা পার্টি তো ব্যক্তি ভিত্তিক পার্টি নয়, যেখানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ থাকলে স্বচ্ছন্দ বোধ করবেন না।
বেশ বেশ বেশ, এবার গৌরাঙ্গ বাবুর কাছে যাবো। বেশ বেশ বেশ, অমলেন্দু বাবু, বেশ আপনার কাছে আসবো। এবার গৌরাঙ্গ বাবুর কাছে যাবো। অমলেন্দু বাবু বলছেন যে বিভ্রান্তকর মুখ্যমন্ত্রী এবং তোলাবাজদের দলে গিয়ে ভিড়েছে জন বার্লা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিজেপি তো এই কথাগুলো বলবেই, এটা স্বাভাবিকভাবেই বলা হয়েছে, এবং রাজনৈতিক বিশ্লেষক যিনি রয়েছেন, বিজেপি কেন আমি তো বলবে? উত্তর মুখ্যমন্ত্রী বলেছেন তো এফআইআর করতে। মুখ্যমন্ত্রী কাকে আমাকে- এফআইআর করতে বলেছেন? কার বিরুদ্ধে? আলিপুরদুয়ার বলতে দিন, অমলেন্দু বাবু আমি বলতে বলছি দিন, না, আপনার কাছে আসবো। উনি ওই বলছেন যে বিজেপির যারা কথা, এটা মুখ্যমন্ত্রীর কথা। আপনার আবাস যোজনাতে আপনার বিজেপির লোকরাও, প্রধানরা, মেম্বাররাও কিন্তু বাড়ি নিতে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর বেশি কিছু বললাম না, আপনার সেই খবরগুলো আসে। রাজনৈতিক বিশ্লেষক এবং অমলেন্দু বাবু যে কথাটা বলেছেন, আমি তীব্র বিরোধিতা করছি। জন বার্লা যদি চা বলয়ের মানুষ হন এবং চা শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে প্রথম বিজেপির ফুল যদি ফুটিয়ে থাকেন, তাহলে তার রোল, তার কারিশমা অবশ্যই ছিল। 2.5 লক্ষ ভোট থেকে 75,000 ভোটে কমে যাওয়াটা নিশ্চয়ই বিজেপির চিন্তার বিষয়, আমাদের চিন্তার বিষয় নয়। কিন্তু আমি চা বাগানের উন্নতির কথা, অর্থাৎ জন বার্লা যদি চা বাগানের মানুষের কথা যদি ভেবে থাকেন উন্নয়নের জন্য, যেটা কেন্দ্র সরকার একটা প্রজেক্টও নাই, একটা প্রজেক্ট বলুন যে প্রজেক্টের মাধ্যমে চা কলকারখানাগুলোকে এবং চা এলাকার মানুষদের জীবন জীবিকা, আদিবাসী মানুষের সমস্যা সেগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছি। সেটা নিয়ে 5 বছর ধরে নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবার কাছে জন বার্লা ছুটে গেছেন, সংসদে গেছেন, তাই জন্য উত্তরবঙ্গ ভাগেরও কথা তাকে বলতে বাধ্য হয়েছে। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু তিনি অপরদিকে যদি দেখি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চা সুন্দরী প্রজেক্টের মাধ্যমে 2500 একরের বেশি জমি 23,000 চা শ্রমিকদের মধ্যে দিয়ে দিয়েছেন পাট্টা করে, এবং 1,20,000 টাকা করে দিয়ে 2,000-এর বেশি ঘর দিয়েছেন, যার খরচ হয়েছে 197.40 কোটি টাকা। যারা ঘিঞ্জি এলাকায় থাকতো, যারা বস্তি এলাকায় থাকতো, যারা একদম প্রান্তিক, যাদের 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 টেন্ট করে থাকতো বিভিন্ন সময়, আমরা দেখেছি তারা আজকে ঘরের মধ্যে নিশ্চিতে ঘুমোতে পারছে, 1,20,000 টাকার মধ্যে ঘর বানিয়ে থাকতে পারছে। 197.40, 2024 সালের বাজেটে সেটা কথা বললাম, এই তথ্যটা মিলিয়ে নেবেন। যেখানে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে রাখে, বলে হিসাব পায় না, বলে যে কাটমানি হয়েছে, এটা হয়েছে, যার তদন্ত খুঁজে সিবিআই, ইডি, ও দিয়েও যার তদন্ত উদ্ধার করতে পারে না, বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। গরিব প্রান্তিক মানুষগুলোর জন্য আমি তথ্যটা দেখবেন, 2,000-এর বেশি ঘর দেওয়া হয়েছে, 197.40 কোটি টাকা খরচা করা হয়েছে, এবং তাদের ল্যান্ড ছিল না। যে চা শ্রমিকগুলোর 25,000 একরের বেশি ল্যান্ড 23,000 শ্রমিকের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে পাট্টার মধ্যে। এটা কি উন্নয়ন নয়? আমাদেরকে যদি প্রশ্ন করে কল কারখানাগুলো হলো এবং কেন চায়ের দাম পাচ্ছে না বা বিদেশে যাচ্ছে না, কি হচ্ছে, এটা তো কেন্দ্রীয় ভাবে দেখা উচিত, কেন্দ্র সরকারের বিষয়। কেন্দ্র সরকার, আমরা তো এই তথ্য দিয়ে বললাম 2024-এর লেটেস্ট কথা, চা সুন্দরী প্রকল্পের কথা। কেন্দ্র সরকারের কোন প্রজেক্ট দেখা, লাস্ট সাংসদ পেয়েছে, 2টা টার্ম হয়ে গেল সংসদের দিকে, একটা প্রজেক্ট দেখা চা এলাকার মানুষদের এবং গরিব মানুষদের উন্নয়নের জন্য একটা প্রজেক্ট যদি অমলেন্দু বাবু দিতে পারেন তথ্য দিয়ে, আমি ওনাকে স্যালুট জানাবো। এখানে কোনো বিষয় নেই। মানুষকে মনে রাখতে হবে, দীর্ঘদিন ধরে একটা নেতা বা নেতৃত্ব তৈরি হয়েছে মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে। যখন যে পার্টি বা যে দল করছে সেই দল থেকে কোনো ফিডব্যাক সুবিধা পাচ্ছে না, যখন তাদের উন্নয়নের কথা বলতে যাচ্ছে তখন দাবিয়ে দেওয়া হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। নেতাকে দাবিয়ে দেওয়া যায় না। নেতাকে যারা দাবাতে গেছে তারা নিজে পতন হয়ে গেছে তাদের। আজকে যারা নেতাদেরকে দাবাতে গেছে ওরকম হয় না, নেতা তৈরি হলো, সে কোনো না কোনো ভাবে মানুষের কাজের মাধ্যমে সে কিন্তু প্রকৃতভাবে যদি অনেস্ট লিডার হয়, ডেডিকেটিভ হয়, সে পৌঁছে যাবে। আজকে জন বার্লা যেটা ডিসিশন নিচ্ছেন বা নিবেন, নাও নিতে পারেন, সরকারি প্রকল্পে এসেছেন এটার মানে যে দলে চলে যাবেন, নাও নিতে পারেন। তিনি যদি নেন তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয় হবে, তার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, সরকারি প্রশাসনের সাথে কথা বলে তার বিষয় হবে। তিনি না আসলেও তৃণমূল কংগ্রেস শক্তিশালী ছিল রাজ্যের ক্ষেত্রে, ওখানে সাংসদ হয়েছে। কি হয়েছে, 26 সালের ইলেকশনে হেরে যাবে,
কি অসুবিধা তাতে? কিন্তু আমাদেরকে মনে রাখতে লাগবে মানুষ তার পাশে দাঁড়াবে, যারা মানুষের কথা বলবে, মানুষের উন্নয়ন নিয়ে কাজ করবে। রাজ্য সরকার আমাদের উত্তরবঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতবার উত্তরবঙ্গে গেছেন, বুদ্ধদেবকে কোনোদিনও দেখতে পাওয়া যায়নি, জ্যোতি বসুকে কোনোদিনও দেখতে পাওয়া যায়নি। বেশ আজকে বেশ নরেন্দ্র বেশ মোদীকে গৌরাঙ্গবাবু, এবার একটু অমলেন্দুবাবুর কাছে যাবো। অমলেন্দুবাবু, এই যে গৌরাঙ্গবাবু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী প্রকল্প, আরো অনেক প্রকল্প করেছেন চা বাগানের চা বলয়ের মানুষদের জন্য, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে ডুয়ার্সের চা বলয়ে এই দল বদলের কি কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, মমতা ব্যানার্জি কি প্রকল্প করেছেন সেটা আমি বেশি পেছনে যাব না। তিনি গতকাল নিজেই প্রশাসনিক বৈঠক থেকে বলেছেন যে সামান্য পোর্টাল থেকে উনি নিজে দেখেছেন যে 303টে অনগোয়িং প্রজেক্ট, সামান্য পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের আপনারা জানেন আছে, তাতে 303টে উত্তরবঙ্গের জন্য অনগোয়িং প্রজেক্টের মধ্যে 138টা এখনো কমপ্লিট হয়নি। তাহলে উনি নিজেই স্বীকার করেছেন, উনি নিজে বলেছেন যে কর্মদিন বা চা বাগানে যে শ্রমিকদের যে কাজের দিনের সংখ্যা আছে, ওই সংখ্যা ইয়ে করা হয়েছে, কমানো হয়েছে। তো চা বাগানে তার নিজের সরকার বলছে যে এবং তিনি তার জন্য মনোজ পান্তকে, চিফ সেক্রেটারিকে কোশ্চেন করেছেন। আরে দাঁড়ান মশাই গৌরাঙ্গদা, আপনার মুখ্যমন্ত্রী কথা বলছেন যে চা বাগানের শ্রমিকদের দিনের সংখ্যা, যে কদিন চা বাগানে ওনারা কাজ করতেন তার সংখ্যা কমিয়েছেন। মনোজ পান্তকে উনি ডিরেকশন দিয়েছেন যে কেন কমানো হয়েছে। তাহলে নিজেদের স্ববিরোধী বক্তব্য বলছেন। চোর সরকার, আপনি চোর সরকারের প্রতিনিধি, ধর্ষক সরকারের প্রতিনিধি। আপনারা দেশটা যে চুরি করছেন, আপনি কথা চুরি করে এটা আমি বলছি, এটা আমি বলছি, এটা কি আমি বলছি? মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনিক সভা থেকে বলছেন যে কেন চা বাগানের চা শ্রমিকদের দিনের সংখ্যা কমানো হলো, যার জন্য 7 থেকে 8% চায়ের প্রোডাকশন কমে গেছে। এটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন, আর আপনি আমাকে কোশ্চেন করছেন। তো এই সব ইংরেজি সরকার, আরে আপনি দাঁড়ান না, আপনার সময় আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন, দাঁড়ান না। তাহলে সব বিরোধী সরকার, পশ্চিমবঙ্গে বিভ্রান্তকর স্ববিরোধী সরকার চলছে। এই স্ববিরোধী সরকার, এইরকম দল গৌরাঙ্গবাবু বলতে দিন, গৌরাঙ্গবাবু বলতে দিন, আপনার কাছে আসবো। আপনি আমাকে বক্তব্যটা রাখতে দেন, আপনার সময় আপনি বলবেন। আমি যদি কোনো ভুল তথ্য দিই, আপনি আমার ভুল তথ্যের বিবৃতি দেবেন। আপনি এখন চুপ করুন না। আমি তো মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই বলছি, যে কর্মদিনের সংখ্যা চা বাগানে কেন কমানো হয়েছে তার জন্য তিনি চিফ সেক্রেটারিকে কোশ্চেন করছেন। তাহলে আপনারা বলছেন চা বাগানের শ্রমিকদের জন্য তৃণমূল সরকার অনেক কিছু করেছে। এসব বিভ্রান্তকর সরকার, বলে এক করে এক। এই মুখ্যমন্ত্রীর কোন গ্রহণযোগ্যতা আজকে কোন জায়গায় গেছে সেটা আপনারা বুঝতে পারছেন। চোরেদের সরকার। আজকে আপনারা মুখ্যমন্ত্রী যে কোনো কেসে হাইকোর্টে গেলে হাইকোর্টের সব কেসে থাপ্পড় খাচ্ছে। আজকে সঞ্জয় রায়ের এই খুনের যে সাজা হয়েছে তার প্রেয়ার করতে চলে গেছে, তার জন্য হাইকোর্ট বলেছে আপনি কেন প্রেয়ার করতে এসেছেন সাজা এনহান্স করার জন্য বা সাজা বদলের জন্য। এসব সাধারণ মানুষ বুঝতে পারছে। আরে মশাই, বিভ্রান্তকর মুখ্যমন্ত্রী আর তার হচ্ছেন বিভ্রান্তকর প্রতিনিধি। আপনি চুপ করুন না, আমাকে বলতে দেন। তো আজকে আমাকে বলতে দেন, আপনার সময় আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন, আপনার সময় আপনাকে বলতে কাউন্টার হবে না। মানে কোনটা ভুল বলছি? তো এই যে মুখ্যমন্ত্রীর, আরে আপনি দাঁড়ান না, আপনার সময় বলবেন, আপনার সময় আপনি বলবেন। এটাই বললাম, এই যে মুখ্যমন্ত্রী বিভ্রান্তকর, তো জন বাল্লাও নিজে বিভ্রান্তিতে আছেন। তিনি লোকসভার টিকিট চান, তিনি লোকসভার টিকিট পাননি বলে অন্য দলে চলে যাবেন। তো এরকম অনেকেই গেছে বিজেপি থেকে, তো তাতে কোনো বিজেপির যায় আসে না। সব থেকে বড় কথা, উনি যে সরকারের সমালোচনা করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা যদি করতেন তাহলে ভালো হতো। কেন মোদিজির নেতৃত্বে বিগত 2টো টার্ম, এখন 3rd টার্ম, যেভাবে স্বচ্ছতার সাথে প্রশাসন চলছে, এই স্বচ্ছতার সাথে প্রশাসন চলাকে উনি স্বচ্ছন্দ বোধ করেননি। তার জন্য উনি আজকে অন্য কোনো ভাবনা চিন্তা মাথায় নিচ্ছেন। আজকে যে
সাংসদ টিকিট না পেয়ে দলের প্রার্থীর হয়ে কাজ না করেন, যে সাংসদ বাই ইলেকশনে নিজের দলের হয়ে কাজ করেন না, পূর্বতন সাংসদ, তখন আর সাংসদ ছিলেন না বাই ইলেকশনের সময়, তো সেই পূর্বতন সাংসদ কি বিবৃতি দিলেন তাতে ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না। ভারতের জনতা পার্টি সবসময় প্রান্তিক মানুষের জন্য কাজ করে গেছে, আগামী দিনেও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবে, এবং উত্তরবঙ্গ উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি সার্বিক কাজ করছে। আমাদের বর্তমান রাজ্য সভাপতি নিজে উত্তরবঙ্গের মানুষ আছেন এবং তিনিও এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। তিনি অনেক কিছু উত্তরবঙ্গের উন্নয়নের জন্য মাথায় চিন্তা ভাবনা নিয়ে উত্তরবঙ্গে যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছেন। তো আগামী দিনে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে এবং এই কুশাসন বা এই অস্বচ্ছ প্রশাসনের থেকে পশ্চিমবঙ্গবাসীকে আজকে নিস্তার পেতে গেলে তৃণমূলের পরিবর্তন তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর নিস্তার হবে। এই বেশ, নিস্তার বেশ, যখন বেশ। পশ্চিমবঙ্গবাসী পাবেন, বেশ, এবার তখন মানুষ রোহন বাবুর কাছে যাব। পরিষেবা পাবেন। এই যে দল বদল বা যাই বলি না কেন, এখনো কিন্তু দল বদল হয়নি, সম্ভাবনা রয়েছে প্রবল। যদি দল বদল করেন জন বার্লা, সেক্ষেত্রে ডুয়ার্সের চা বলয়ে 26-এর নির্বাচনে এর কি প্রভাব পড়তে পারে? কোনো প্রভাব কি মনে পড়বে হয়? না, কোনো প্রভাব পড়বে না। এখনকার যে মানে নির্বাচনের যে ভোটিং প্যাটার্ন এবং হুম, যে মেকানিজম তৈরি হয়েছে শাসক দলের পক্ষে, সেই মেকানিজমটা 24-এও থাকবে। সে জন বার্লা এদিকে থাকলো ওইদিকে থাকলো তাতে কিছু যায় আসে না। প্রশ্নটা হচ্ছে, যদি বলেন চা শ্রমিকের কথা, জন বার্লা বিজেপিতে থাকলেও চা শ্রমিকের কোনো উন্নতি হবে না, জন বার্লা তৃণমূলে গেলেও চা শ্রমিকের কোনো উন্নতি। যদি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকে তবেই চা শ্রমিকের উন্নতি হবে। কারণ এই যে পুরো চা বাগানগুলোতে পঞ্চায়েত ঢোকার পর স্বাস্থ্য থেকে শুরু করে, আবাসন থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, শুধু ওয়েজেস ছাড়া, মজুরি ছাড়া সমস্তটাই কিন্তু রাজ্য সরকার পঞ্চায়েতের মাধ্যমে ওখানে প্রোভাইড করে। কাজে যদি সদিচ্ছা থাকে তবেই হবে। হ্যাঁ, কিছু রেশনিং ব্যবস্থার নিয়েছেন, পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, সেটা সুবিধা পাচ্ছে। কিন্তু যেটা দরকার, যে বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রুগ্ন হয়ে যাচ্ছে, ফ্যাক্টরির রিনোভেশন হচ্ছে না, হ্যাঁ, আর এইগুলোর সংস্কার হবে কি করে? এগুলো সংস্কার হবে কি করে? আর যে একদিকে বড় চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আরেকদিকে ছোট চা বাগানগুলো, প্রাইভেট চা বাগানগুলো, ছোট ছোট চাষের জমি মধ্যে চা বাগান তৈরি হচ্ছে, এর বিপক্ষে এই চা বাগানগুলি কিভাবে দাঁড়িয়ে থাকবে? এই প্রশ্নগুলো আছে যে চা সুন্দরীর মাধ্যমে যে আবাসনগুলো দেওয়া হলো, সেই আবাসনগুলো তার মানে চায়ের জমি আস্তে আস্তে, চা বাগানের জমি আস্তে আস্তে শ্রমিকদের হাতে চলে যাচ্ছে, কিন্তু শ্রমিকদের হাতে আবার বাগান থাকছে না। তাহলে এটা মানে একটা বৈপরীত্য তৈরি হচ্ছে। এই একটা এক্সিস্টিং সিস্টেম যেটা ছিল, চা বাগান ছিল একটা কম্পোজিট ইউনিট, তার ম্যানেজার, তার মালিক, তার বাবু শ্রেণী ক্লাস এবং লেবার শ্রেণী, এই একটা কম্পোজিট ইউনিট। এই কম্পোজিট ইউনিটটা ভেঙে গিয়েছিল যখন পঞ্চায়েত সিস্টেম চা বাগানে প্রবেশ করেছিল। এখন চা বাগানের মালিকদের হাতে শুধুমাত্র শ্রমিকদের সাথে ওয়েজেসের সম্পর্ক তৈরি হয়েছে। আগে কিন্তু চা বাগানের মালিকরাই আবাসনের দায়িত্ব নিতেন, রাস্তাঘাটের দায়িত্ব নিতেন, পানীয় জলের দায়িত্ব। কাজে এই সমস্ত অনেক বিষয় আছে, চা বাগান নিয়ে আলোচনা করতে, সেজন্যই বলছি আমরা অন্যভাবে আলোচনা করতে পারি। কিন্তু জন বার্লা যে জায়গা থেকে তৃণমূলে জয়েন করছে, এতে তৃণমূলেরও খুব একটা লাভ হবে না। ধরেন একজন নেতা গেলে তার অনুগামীরা কিছু যায়, তাতে সাধারণ মানুষের সাধারণ ভোটারদের মনে কোনো একটা প্রভাব পড়বে না, বিজেপিরও খুব একটা ক্ষতি হবে না। কিন্তু আমার মনে হচ্ছিল যে জন বার্লা কি এটা সঠিক সিদ্ধান্ত নিলেন? তিনি কি আরেকটু অপেক্ষা করতে পারতেন না? কারণ তাকে তো একবার কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছিল। এই সম্মান, মানে প্রথমবার এমপি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী করার যে সম্মান বিজেপি দিয়েছিল, তা রাখা উচিত ছিল। এবার তিনি মনে করছেন যে আমার পদ চলে গেছে, মিনিস্ট্রি চলে গেছে, সাংসদশিপ নেই, এবার আমাকে ভেসে থাকতে হবে। ভেসে থাকার জন্য তৃণমূল কংগ্রেস একটা প্ল্যাটফর্ম, সেখানে জয়েন করছে, এবং তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে না তিনি বিধায়ক, না কোনো পদে আছেন, তাকে কিভাবে কাজে লাগাবে?
আমি যদি মনে করতাম যে প্রকাশ চিক বরাক সেখান থেকে রাজ্যসভা সাংসদ না থাকতো, তাহলে একজন সাংসদ রাজ্যসভা থেকে জন বার্লাকে দেওয়া যেতে পারতো, কিন্তু সেই সিটটাও তো ভ্যাকেন্ট নেই। তাহলে তিনি কি পাবেন ওখানে গিয়ে, আর কি বা রাজ্য সরকারের কাছ থেকে আনতে পারবেন শ্রমিকদের স্বার্থে? রাজ্য সরকার যতটুকু করেছে সে নিজের থেকেই করেছে, আরো যদি করতে চায় সে রেশনিং সিস্টেম বা পঞ্চায়েত সিস্টেমকে ডেভেলপ করে করতে পারে। কিন্তু জন বার্লা যাওয়াতেও শ্রমিক শ্রেণীর খুব একটা উপকার হবে না, আর জন বার্লা নিজেরও খুব একটা উপকার হবে না বলে আমি মনে করি। আর তৃণমূলের ভোটিং মেকানিজম যেভাবে তৈরি হয়েছে, যেটা আপনারাও জানেন, আমরাও জানি, আমার তৃণমূলের বন্ধু জানে, বিজেপি বন্ধু জানে, এটা এখানে ডিসক্লোজ করলাম না। এই মেকানিজম 26-এ থাকবেই। আর বিজেপি এবং জাতীয় কংগ্রেস এমন একটা দল, সবসময় সেন্ট্রাল ইন্টারেস্টটা তারা দেখে রাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করে। এই মুহূর্তে মমতা ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতিতে উইন উইন সিচুয়েশন আছে, অর্থাৎ তাকে এনডিএও ফেলতে পারছে না, ইউপিও ফেলতে পারছে না, ইন্ডিয়াও ফেলতে পারছে না। এনডিএ যদি তাকে দূরে রাখে, নীতিশ কুমার নাইডুর কোনো ভরসা নাই, যখন তখন সে সরকার উইথড্র করতে পারে, সেক্ষেত্রে একমাত্র তাতা হিসাবে আসবে মমতা ব্যানার্জি। আবার ধরেন যদি কোনোভাবে কংগ্রেসই নেতৃত্বে ইন্ডিয়া গভর্নমেন্ট আসে, তখন তাদেরও সমর্থন লাগবে মমতা ব্যানার্জি। কাজে মমতা ব্যানার্জি এখন এই মুহূর্তে রাজ্য তথা দেশীয় দেশীয় রাজনীতিতে উইন উইন সিচুয়েশন আছে, আর রাজ্য রাজনীতিতেও উইন উইন সিচুয়েশন আছে। এই কারণেই বলছি, কারণ দেখুন আরজিকর কাণ্ডে না সিপিএম মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইলো, না বিজেপি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইলো। কারণ সিপিএম মনে করে যদি মুখ্যমন্ত্রী সরে যায় তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে, আবার একইভাবে বিজেপি যদি মনে করে যে মুখ্যমন্ত্রী সরে গেলে বাম কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে যেতে পারে। রাজ্যের যে মাইনরিটি 33%, 34% ডিসাইডিং ফ্যাক্টর। মনে রাখবেন, গণতন্ত্রের মানে সংগঠিত সংখ্যালঘু গণতন্ত্রকে কিন্তু ডোমিনেট করে। কাজে বাংলার রাজনীতি এই সংগঠিত সংখ্যালঘুই মুখ্যমন্ত্রীকে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। তারাও কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় না, কারণ তারা যদি দেখে যে মুখ্যমন্ত্রী সরে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সরকার থেকে সরে যাচ্ছে, সেক্ষেত্রে বিজেপি আসবে, সেই রিস্কটাও তারা নিতে চায় না। আবার ইন্টেলেকচুয়ালরা আমাদের মতো শহরে ভদ্রলোকরাও চায় না মুখ্যমন্ত্রী পদত্যাগ, কারণ আমরা যে এই যে ফ্রিডম অফ স্পিচ বা এই যে আলোচনা করছেন, এটা বিজেপি গভর্নমেন্ট আসলে কার্টেল হতে পারে। এটা আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, প্রত্যেকের রাজনৈতিক একটা ভিত্তি, রাজনৈতিক ফিলসফি থাকে সেই দলগুলোর, নির্দিষ্ট দলগুলোর, সেই ফিলসফির ভিত্তিতে বলছি। শেষে আসি আমি, জন বার্লা বিজেপিতে থাকলেও বিজেপি থাকলে ভালো, বিজেপি থেকে চলে গেলেও বিজেপির খুব একটা আসবে যাইবে না, আর তৃণমূলের খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। চা শ্রমিকদের তো হবেই না, যা আছে তাই আছে, তারা এটুকুই আমার বক্তব্য। বেশ, অমলেন্দু বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে শুনবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর একটি বক্তব্য। একই তো পার্টি, কখন এদিক যাবে কখন ওদিক যাবে। এই জন বার্লা কদিন আগে বিজেপি তৃণমূলের বিরোধিতা করেছে, দানা পানির কোনো প্রবলেম হয়েছে, হয়তো দানা পানির প্রবলেম, অন্য কিছু না। টাকা পয়সার প্রবলেম হয়েছে, মালগুড়ি দিয়েছে কেউ কম বেশি, এটা বিজেপি পার্টিকে জিজ্ঞেস করবেন। শুনলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। তিনি বলছেন জন বার্লার কোথাও টাকা পয়সার কমি হয়েছে বা দানা পানি কমি হয়েছে, সেই কারণের জন্যই তিনি দল বদল করছেন। যেটা ইঙ্গিত করলেন, যেটা বামেরাও করে, বিজেপি তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং কোন পর্যায়ে সেটা আমরা যদি বিগত 14 সাল থেকে আজ পর্যন্ত সংসদের যে বিলগুলো পাস হচ্ছে তার যদি চরিত্র দেখি, যখনই বিল পাস হয় বিজেপি ক্রাইসিসে পড়ে, তখন তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করে বিজেপি সুবিধে করে দেয়। আবার দেখছেন একের পর এক যারা জেলে গিয়েছিল তারা ছাড়া পেয়ে। অমলেন্দু বাবুর কাছ থেকে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি মানে আন্ডারস্ট্যান্ডিং বা এই যেগুলো ইঙ্গিত করা হয়, তৃণমূল সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং করতো, তাহলে বিগত 11-12 বছরে 200 জন বিজেপির কার্যকর্তাকে খুন হতে হতো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার পর থেকে যদি সব থেকে কোনো প্রতিহিংসা পরায়ণ দল থেকে থাকে, তাহলে সেটা বামপন্থীদের থেকেও প্রতিহিংসা পরায়ণতা দেখিয়েছে বিগত 12-13 বছরে এই মমতা ব্যানার্জির সরকার। তো এইরকম প্রতিহিংসা পরায়ণ দলের সাথে ভারতীয় জনতা পার্টির এই আন্ডারস্ট্যান্ডিং এর তত্ত্ব, এগুলো তো সম্পূর্ণ। ইন্টারাপ্ট করছি, সরি, আসলে নিচুতলার কর্মীদের মানে এই ধরনের পরিণতি হওয়াতে রাজ্য স্তরের বা কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের আমার মনে হয় না খুব একটা
দুঃখের কারণ হয়ে থাকে। মানে আপনার কথাকে মান্যতা দিয়ে আমি বলছি, ঠিক আছে? এটা আপনিও হয়তো বুঝবেন। না, আমি রূপম বাবুকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের সব থেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিচু তলারই কর্মী ছিলেন। উনি একেবারে প্রান্তিক পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তি। একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া ভারতবর্ষের রাজনীতিতে আপনি এরকম খুব কম দল দেখাতে পারবেন যেখানে একজন প্রান্তিক পরিবার থেকে উঠে আসা কোনো ব্যক্তি ভারতবর্ষের রাজনীতিতে শুধু নয়, এখন পৃথিবীর রাজনীতিতে এত বড় জায়গায় গেছে। এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। তো ভারতীয় জনতা পার্টিতে উপরের নেতা নিচের নেতা বলে কাউকে ভাবা হয় না। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে সমভাবাপন্ন, একজন বুথের কার্যকর্তাকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলুন, বা যে কোনো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, বা রাজ্যপাল বলুন যারা হয়েছেন, বা যিনি বর্তমান ভারত সরকারের সব মানে আমাদের আদিবাসী সমাজের যিনি প্রেসিডেন্ট হয়েছেন, ভারতের প্রেসিডেন্ট, তাদের পর্যায়ের লোকেরাও, প্রেসিডেন্টও আজকে কোন পরিবার থেকে উঠে এসেছেন আপনারা ভারতবর্ষের সমগ্র মানুষ জানেন। বেশ, আমাদের হাতে সময় খুবই কম রয়েছে অমলেন্দু বাবু এবং রূপন বাবু, আপনাদেরকে বলছি আমাদের হাতে সময় খুবই কম। স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ এসেছে এবং আমাদের যেহেতু সময় কম সেই কারণের জন্য আপনাদের কাছ থেকে 1 মিনিট করে সময় থাকবে, আপনারা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট রাখবেন। এই যে জন বার্লা দল বদল করতে চলেছেন বা করবেন কিনা সেই বিষয়ে এখনো কিন্তু জানা নেই। যদি তিনি দলবদল করেন সেক্ষেত্রে তিনি কি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন? রূপন বাবু, আপনার কাছে যাব। তৃণমূলে গিয়ে তার রাজনৈতিক অস্তিত্ব, হ্যাঁ আমি বলছি, আমার মনে হয় যদি বিজেপিতেই থাকতেন তবেই তার রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকতো। তৃণমূলে গিয়ে তিনি হারিয়ে যাবেন আমার মনে হয়। একদম দেশীয় নেতৃত্বের থেকে একদম ব্লক স্তরে বা জেলা স্তরের নেতৃত্বে ফিরে আসবেন। তিনি তো দেশীয় নেতৃত্ব হয়ে উঠেছিলেন, ব্লক স্তরের বা জেলা স্তরের নেতৃত্ব, অর্থাৎ তার গ্রাফ পতনের দিকেই যাবে। বেশ, এবার অমলেন্দু বাবুর কাছে আসবো। অমলেন্দু বাবু, যদি দল বদল করেন জন বার্লা, সেক্ষেত্রে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন? আপনার সময় শুরু হলো এখন। না, উনি দল বদল করবেন কি করবেন না সেটা উনি এখনো বলেননি। তো যদি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি পূর্বতন দলে, তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে যদি ফিরে যান, তাহলে একটা কথাই আমাদের বলার, যে উনি যে বলছিলেন যে আলাদা রাজ্যে কোচবিহার আলিপুরদুয়ার নিয়ে আলাদা রাজ্য করবেন, ওই জিগির তুলেছিলেন, মুখ্যমন্ত্রী কি ওই কথা ওনার মেনে নিয়েছেন? ওই উত্তরটা দিয়ে যদি উনি দলবদল করেন, তাহলে এই অনুপ্রবেশকারীদের যে সরকার বা অনুপ্রবেশকারীদের ভোটে যে সরকার চলছে, যারা ভারতকে ভাগ করতে চায়, তার স্বার্থ সিদ্ধি হবে কিনা পশ্চিমবঙ্গ সরকার সেটাকে আগে খোলসা করে বলুক। এবং এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা আছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী জন বার্লাকে নিতে চাইছেন কিনা, এর উত্তরটা তিনি দিয়ে গেলে আমাদের সুবিধা হয় বুঝতে, এবং সাধারণ মানুষেরও বুঝতে সুবিধা হয়। এটাই আমার বলার। তো জন বার্লার যে জিগির তুলেছিলেন উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার নিয়ে আলাদা রাজ্য করবেন, মুখ্যমন্ত্রী ওই কথাটা মেনে নিয়েছেন না মুখ্যমন্ত্রী ওনার কথার সাথে সহমত, এই উত্তরটা আমরা চাই জন বার্লার কাছ থেকে। আর আমাদের ভারতীয় জনতা পার্টি এইরকম কার্যকর্তা গেলে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা ভিত্তিক দল, ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বেশ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের এই অনুষ্ঠানে। আমাদের আজকের যে টপিক ছিল আলোচনার, জন বার্লা কি ফুল বদল করবেন, তবে এখনো পর্যন্ত কিন্তু তিনি ফুল বদল করেননি, এখনো তিনি তৃণমূলে যোগ দেননি। কিন্তু তিনি গত 2 দিন ধরে যে বক্তব্য রাখছেন সংবাদ মাধ্যমের সামনে, তার সেই বক্তব্যে কোথাও গিয়ে একটা দলের প্রতি আক্ষেপ প্রকাশ পেয়েছে এবং তিনি যে ফুল বদল
করতে পারেন সেই বিষয় নিয়ে তিনি নিজেই জল্পনা উস্কে দিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন তিনি, মুখ্যমন্ত্রীও তার নাম নিয়েছেন আজকের এই মঞ্চ থেকে। তবে মুখ্যমন্ত্রীর সভাতে যোগদান করলেও তিনি এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলে যোগদান করেননি। তবে এখন দেখার আদেও যোগদান করেন কিনা, ফুল বদল করেন কিনা জন বার্লা।